আপনার জন্ম ভারতে, তাহলে তো আপনি জন্মসূত্রে ভারতেরই নাগরিক, তাই না? কিন্তু যদি আমি বলি 2003 সালে এমন একটি আইন তৈরি হয়েছে যা আপনার এই পরিচয়ের উপর একটি অদৃশ্য শর্ত বসিয়েছে। একটি আইন যা ঠিক করে দেয় যে ভারতে জন্ম নিলেই সকলে ভারতীয় নয়। এই আইনটি শুধু একটি আইনি পরিবর্তন ছিল না, এটি ছিল ভারতের আত্মার পরিচয় বদলে দেওয়ার এক বিশাল পদক্ষেপ। আজ আমরা সেই 2003 সালের নাগরিকত্ব সংশোধনীর গভীরে যাব এবং খুঁজে বের করব কিভাবে এই আইনটি ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে বদলে দিয়ে একটি বিশেষ রাজনৈতিক ভাবনার দিকে ঠেলে দিয়েছে। 2003 সালের আগে পর্যন্ত ভারতের নাগরিকত্ব আইন ছিল খুব উদার। সংবিধানের মূল ভাবনা ছিল জাস সোলি, অর্থাৎ মাটির অধিকার। এর মানে 1987 সাল পর্যন্ত যে কেউ ভারতের মাটিতে জন্ম নিলেই সে ভারতের নাগরিক হয়ে যেত, তার বাবা মায়ের পরিচয় যাই হোক না কেন। 1987 সালের পর নিয়ম কিছুটা বদলে বলা হলো বাবা বা মায়ের মধ্যে অন্তত একজনকে ভারতীয় হতে হয়। কিন্তু তখনও ভারতের দরজা সবার জন্য খোলা ছিল। ভারতের মাটিতে জন্মানোটাই ছিল সবচেয়ে বড় পরিচয়। 2003 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার নাগরিকত্ব আইনে একটি যুগান্তকারী পরিবর্তন আনে। তখন দেশের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি। এই সংশোধনীতে দুটি বড় পরিবর্তন আনা হয়। এক, জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম আরো কঠিন করা হলো। নতুন নিয়ম অনুযায়ী 3রা ডিসেম্বর 2004 সালের পর ভারতে জন্মানো কোনো ব্যক্তি তখনই নাগরিক হবে যদি তার বাবা মা দুজনেই ভারতের নাগরিক হন, অথবা বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় হন এবং অন্যজন অবৈধ অনুপ্রবেশকারী মানে ইললিগাল মাইগ্রেন্ট না হন। এই প্রথমবার অবৈধ অনুপ্রবেশকারী শব্দটিকে ভারতের নাগরিকত্ব আইনে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হলো। এর মানে দাঁড়ালো কোনো অবৈধ অনুপ্রবেশকারী সন্তান যদি ভারতে জন্মায় সে আর ভারতের নাগরিক হতে পারবে না, এমনকি যদি তার বাবা বা মায়ের মধ্যে একজন ভারতীয় হন। 2, প্রবাসী ভারতীয়দের জন্য ওসিআই চালু হলো। একই সাথে এই আইন প্রবাসী ভারতীয়দের জন্য ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ডের ব্যবস্থা করে, যা তাদের ভারতে প্রায় সব রকম অধিকার দেয়। এখন প্রশ্ন হলো, এই আইন তো ধর্মনিরপেক্ষ দেখতে, তাহলে এর সাথে আরএসএস এর হিন্দু রাষ্ট্র ভাবনার সম্পর্ক কি? সম্পর্কটা বুঝতে হলে আমাদের আইনের আড়ালের রাজনীতিটা বুঝতে হবে। প্রথমত, মাটির অধিকার থেকে রক্তের অধিকারে উত্তরণ। আরএসএস এর হিন্দু রাষ্ট্র ভাবনাটি সাংস্কৃতিক রাষ্ট্রবাদের উপর ভিত্তি করে তৈরি। সাভারকারের মতে যার পিতৃভূমি পুণ্যভূমি দুটোই ভারতে, সেই প্রকৃত ভারতীয়। এই সংজ্ঞা অনুযায়ী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈনরা হলেন ভারতের স্বাভাবিক নাগরিক। 2003 সালের আইন নাগরিকত্বের ভিত্তি মাটি থেকে সরিয়ে রক্ত বা বংশের ওপর নিয়ে এলো। অর্থাৎ আপনার বাবা মাকে তাদের নাগরিকত্ব কি সেটাই প্রধান হয়ে ওঠে। এই পরিবর্তন ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ নাগরিক রাষ্ট্রবাদের থেকে আরএসএস এর সাংস্কৃতিক রাষ্ট্রবাদের দিকে এক বিরাট পদক্ষেপ। দ্বিতীয়ত, অনুপ্রবেশকারী বনাম শরণার্থীর রাজনীতি। যদিও আইনে অবৈধ অনুপ্রবেশকারী শব্দটি ধর্ম নির্বিশেষে ব্যবহার করা হয়েছে, কিন্তু বছরের পর বছর ধরে বিজেপির রাজনৈতিক বক্তৃতায় এই শব্দটি মূলত বাংলাদেশ থেকে আসা মুসলিমদের বোঝাতে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে হিন্দু শরণার্থীদের আমাদের লোক বা নির্যাতিত ভাই বোন হিসেবে দেখানো হয়েছে। 2003 সালের আইন এই রাজনৈতিক বিভাজনকে একটি আইনি কাঠামো দিয়েছে। এটি রাষ্ট্রকে এমন একটি শক্তিশালী হাতিয়ার দিয়েছে যার মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করা সহজ হয়ে যায়। তৃতীয়ত, 2019 সালের সিএএ এর ভিত্তিপ্রস্তর। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগসূত্র। 2003 সালের আইন ছাড়া 2019 সালের সিএএ প্রায় অসম্ভব ছিল। কিভাবে? 2003 সালের আইন অবৈধ অনুপ্রবেশকারী নামে একটি আইনি বর্গ তৈরি করলো, আর 2019 সালের সিএএ সেই বর্গ থেকে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের অমুসলিমদের মানে হিন্দু, শিখ, বৌদ্ধ ইত্যাদিদের ছাড় দেয়। সহজ কথায় 2003 সালের আইনটি ছিল এক দেওয়াল তৈরির মতো, আর 2019 সালের আইনটি সেই দেওয়ালে শুধু নির্দিষ্ট কিছু ধর্মের মানুষের জন্য একটি দরজা খোলার মতো। এই দুটি আইন একসাথে আরএসএস এর সেই পুরনো ভাবনাকেই বাস্তবায়িত করে,
যেখানে মুসলিমদের অনুপ্রবেশকারী এবং অমুসলিমদের শরণার্থী হিসেবে দেখা হয়। সুতরাং 2003 সালের নাগরিকত্ব সংশোধনী কেবল একটি প্রশাসনিক পরিবর্তন ছিল না, এটি ছিল ভারতীয় নাগরিকত্বের সংজ্ঞাকে তার মূল ভিত্তি থেকে সরিয়ে দেওয়ার এক সুচিন্তিত প্রচেষ্টা। এই আইন একদিকে যেমন দেশের ভেতরের একটি জনগোষ্ঠীকে অন্য বা বহিরাগত হিসেবে চিহ্নিত করার আইনি পরিকাঠামো তৈরি করেছে, তেমনি অন্যদিকে বিশ্ব জুড়ে থাকা প্রবাসী ভারতীয়দের যারা মূলত হিন্দু তাদের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছে। এই আইনটি প্রমাণ করে যে ভারতের পরিচয় নিয়ে লড়াইটা শুধু রাজপথে নয়, আইনের ধারা উপধারার মধ্যেও চলছে। এখন প্রশ্ন আপনার কাছে, ভারতের নাগরিকত্বের ভিত্তি তাহলে কি হওয়া উচিত? জন্মস্থান নাকি বংশ পরিচয় ও ধর্ম?